বিপিএল 2026-এর ফাইনাল সেট রাজশাহী ওয়ারিয়র্স বনাম চট্টগ্রাম রয়্যালস। তানিন, রাজশাহী এই ম্যাচটির জন্য কেন উইলিয়ামসনকে উড়িয়ে নিয়ে এসেছে এবং তারা সেই জয়টা নিয়েই ফাইনালে উঠল। কেমন ছিল ম্যাচটি? ম্যাচটা আসলে আরও একটু এক্সাইটমেন্ট আশা করেছিলাম আমি, তবে সিলেটের ব্যাটাররা মিজারেবলি ফিল করছে এই জায়গায়, যে কারণে ম্যাচটা লাস্ট ওভারে গেলেও আসলে ওই যে এক্সাইটমেন্টের ব্যাপারটা সেটা হয়নি। আপনার পিছনে হয়তো উল্লাস দেখতে পাচ্ছেন দর্শকদের, তারা সমর্থকরা আসছিলেন, রাজশাহীর সমর্থকরা। হ্যাঁ, উইলিয়ামসনের ইনক্লুশনটার কথা বলছিলেন। আমার মনে হয় যে উইলিয়ামসনকে যে কারণে তারা এনেছে ওটা ফুললি পে অফ করেছে। উইলিয়ামসন যে টাইপের ব্যাটিং করেন বা এখানকার মিরপুরের উইকেট যেটা ডিমান্ড করে সেটা একদম প্রপারলি তিনি ডেলিভার করেছেন। আপনি দেখেন, বেশ ভালো একটা ওপেনিং জুটি কিন্তু পেয়েছিল 42 রানসের এগেন্স্ট সাইফজাদা ফারহান আর তানজিদ তামিম ছিলেন। বেশ ভালো একটা ফায়ার ওপেনিং পেয়ার ছিল তাদের। তবে এরপর ওখান থেকে কিন্তু একটা কলাপস হয়ে গিয়েছে, মানে 42 ফর নান থেকে 80 রান যেতে যেতে 5টা উইকেট পড়ে গেছে। তো ওইখানটাতে উইলিয়ামসন স্টেপ আপ করেছেন। তার যে এতদিনের খেলার এক্সপিরিয়েন্স, ন্যাশনাল বলেন, টেস্ট ক্রিকেট বলেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যান্ড লট অফ ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট, এই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করে উইলিয়ামসন দেখালেন মিরপুরের ট্রিকি উইকেটে কীভাবে ব্যাট করতে হয়। আরেকজনের কথা না বললেই না, জিমি নিশাম, যিনি তাকে অ্যাকচুয়ালি নিয়ে এসেছেন বিপিএলে। এই একটা মানে আপাতত তো আমরা ধরে নিয়েছিলাম যে যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে উইলিয়ামসনকে আমরা এক ম্যাচের জন্যই হয়তো দেখতে পাবো না। তবে রাজশাহী ফাইনালে ওঠায় তাকে আরও একটা ম্যাচ আমরা দেখার সুযোগ পাবো মিরপুরের ট্রিকি উইকেটে। এবং ওই আর্লি কলাপসটার পর, মিডল অর্ডারের ওই কলাপসটার পর তারা 77 রানের একটা পার্টনারশিপ করেছেন জিমি নিশাম এবং কেন উইলিয়ামসন। এখানে কিন্তু ম্যাচটা ঘুরে গেছে একদম রাজশাহীর দিকে। একদম। আমি যদি কিছু সিলেটের কথা বলি, একদম ব্রিটিশ প্লেয়ারদের নিয়ে এসে শেষ পর্যন্ত তারা ফাইনালে উঠতে ব্যর্থ হলো। ক্রিস ওকস যথেষ্ট চেষ্টা করেছিলেন, শেষ ওভারে 24 রান লাগতো, তিনি প্রথম বল মিস করলেও পরের বলে 6 মেরে একটা আশা জাগিয়েছিল। ইংলিশ প্লেয়ারদের কেমন দেখলেন, স্পেশালি ক্রিস ওকস? হ্যাঁ, ডেফিনেটলি এখানটাতে ক্রিস ওকস আগের ম্যাচটা যেভাবে খেলেছেন, যেভাবে লাস্ট বলেরই ছক্কাটাও হিরোইক, সেটার পর আসলে এক্সপেকটেশন ছিল যে ফ্যানদের বলুন, জার্নালিস্টদের বলুন, কিংবা সিলেট টিমেরই বলুন, একটা এক্সপেকটেশন ছিল যে তিনি হয়তো আরও একটা মিরাকল করে বসতে পারেন। বাট ক্রিকেটটা আসলে মিরাকল দিয়ে চলে না, গিভ অ্যান্ডের খেলা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। অ্যাজ আপনি বলছিলেন যে সেকেন্ড ম্যাচটাতে, সেকেন্ড ডেলিভারিটাতে ছক্কা মারার পর একটা সিলেটের যে সমর্থকরা ছিলেন তারা কিন্তু গর্জে উঠেছিলেন যে হয়তো কিছু একটা হতে পারে। হ্যাঁ, ক্রিস ওকস এসছেন 3-4 দিন আগে, এসে আগের ম্যাচও ভালো বোলিং করেছেন। আজকে একটু কস্টলি বাট উইকেট পেয়েছেন, তানজিদের উইকেটটা তিনি পেয়েছেন। তানজিদ বেশ ভালো হিট করছিলেন, 15 বলে 32 রানের একটা ইনিংস, ওখান থেকে রাজশাহী ওই টোনটা আসলে সেট হয়ে যায়। অ্যান্ড মঈন আলী তিনিও কিন্তু থ্রু আউট অলমোস্ট টুর্নামেন্টটা ধরেই খেলছিলেন সিলেটের জন্য, এবং বেশ ভালো একটা ইনক্লুশন ছিল। আর ব্রিটিশ বয়দের কথা বলছিলেন, আরও একজন আছে ইথান ব্রুকস, তিনি অবশ্য আজকে খেলেননি, বাট হি ইজ দ্য ফ্যান ফেভারিট অ্যাকচুয়ালি। সিলেটের দর্শকরা তাকে এত পছন্দ করেছেন, মানে আমি একটা ইন্টারভিউ গিয়েছি আমাদের ইথান ব্রুকসের সাথে, তার সাথে আমরা কথা বলছিলাম যে এখানে লাইফটা কেমন এনজয় করছেন, সিলেটের ফ্যানদের সাথে ইন্টারাকশনটা কেমন এনজয় করছেন। তিনি বলেছিলেন যে একদম টপ নচ এক্সপিরিয়েন্স তার, আগে কখনো এত উল্লাস, এত গর্জন তিনি দেখেননি, এত দর্শকের সামনেও তো খেলেননি। তো সব মিলিয়ে ইংলিশ বয়েজদের আউটিংটা বেশ ভালোই হয়েছে সোফার সিলেটের জন্য। হ্যাঁ, শুধু এই একটা ম্যাচ বাদ দিলে, যে সিলেট এলিমিনেটর যেভাবে উঠেছে, সেকেন্ড কোয়ালিফায়ারে সেভাবে ডেলিভার করতে পারেনি, সেদিক থেকে একটু হতাশ তো হবেন অবশ্যই। রাইট, একজনের নাম না বললে নয়, সিলেটের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, যিনি বোলিংয়ে আজকে দুটি উইকেট, বেশ ভালো দুটি বড় উইকেট নিয়েছেন, কিন্তু ব্যাটিংয়ে গিয়ে তিনি যখন ব্যাট করেছেন তখন যেই রান রেটটা দরকার ছিল সেই প্রেশারটা তিনি নিতে পারেননি। তিনি অনেকগুলো ডট বল খেলেছেন, অনেকগুলো বল নষ্ট করেছেন। মিরাজকে নিয়ে কী বলবেন, ক্যাপ্টেন্সির পাশাপাশি তার ব্যাটিংটা নিয়ে স্পেশালি? তিনি ওই মুহূর্তে ওখানে নেমে ব্যাটিংয়ে যতগুলো বল নষ্ট করেছে, সেখানে কেউ ওকস নামলে সিলেটের চান্সটা আরও বেশি থাকতো কিনা? হ্যাঁ, থিংস কুড হ্যাভ বিন ডিফারেন্ট। বলছি না যে ওকস নামলে বেটার রান রেট হতো, তবে মিরাজ যেভাবে স্লো অ্যাপ্রোচে, একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, সেটা সিলেটের জন্য কস্টলি প্রুভ হতে পারতো, হয়েছে অ্যাকচুয়ালি। ওকস নামলে হয়তো ওখানটাতে আরেকটু এক্সিলেট করে খেলার চান্স থাকতো, হয়তো মোমেন্টামটা আরেকটু শিফটেড হতে পারতো তাদের দিকে। আর মিরাজ একটা এলবিডব্লিউ হয়েছিলেন, রিভিউ নিয়ে বেঁচে গিয়েছেন, তবে তারপরও তার ব্যাটিং অ্যাপ্রোচ কিন্তু চেঞ্জ হয়নি, মারতে গিয়েই আউট হয়েছেন, হাফ হার্টেড শট, ঠিকঠাক মতো টাইমিং হচ্ছে না, সার্কেলের ভেতর ক্যাচ দিচ্ছেন তিনি। যেখানে তিনি ক্যাপ্টেন, তার উপর তো অনেকখানি দায়িত্ব যে এরকম হাই স্টেক ম্যাচ যেখানে জিততেই হবে, আপনাকে জিতলেই ফাইনালের টিকিটটা আসবে। সো ওখানটাতে মিরাজ আসলেই ব্যর্থ, এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট মিরাজের ব্যাট থেকে আসলে ওরকম বলার মতো ইনিংস আসেনি। অ্যান্ড আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম, মিরাজ আসলে বাংলাদেশের টি-20 টিমেও নেই, কিন্তু তিনি ওয়ানডে ক্যাপ্টেন্সি করছেন, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট টি-20তে যার জায়গা নেই, তিনি একটা ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে একটা দলকে লিড করছেন, সেটা আসলে আমি দুই চার মিলাতে পারছি না এখানটাতে। এই কথার প্রশ্নে কথা উঠলো যে নাজমুল হোসেন শান্ত, তিনিও কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের ছিলেন না, নাই, কিন্তু তিনি এই রাজশাহী টিমকে লিড করে ফাইনালে এখন তুলে নিয়েছেন। তার পারফরমেন্সের ব্যাপারে কি বলবেন?
শান্তর পারফরমেন্স আসলে শান্ত টুর্নামেন্টে শুরু করেছেন একটা দারুণ একটা সেঞ্চুরি দিয়ে, এই সিলেটের এগেনস্টে কিন্তু ম্যাচটা ছিল। তবে শান্ত কিন্তু টি-20 সেট আপে দীর্ঘদিন ধরে নেই, অলমোস্ট 2025 সালের মের পর থেকে আর ম্যাচ খেলেননি তিনি। সো ওখান থেকে শান্ত এভাবে যে তাদের একটা ট্রানজিশন গিয়েছে, তিনি যে মাঠের বাইরে কাজ করেছেন নিজের যে ল্যাকিংগুলো ছিল সব কিছু নিয়ে যেভাবে তিনি পারফর্ম করেছেন, শান্তর আর এর চেয়ে মোর ওভার বড় ব্যাপার যেটা শান্তর ক্যাপ্টেন্সি, তিনি যেভাবে টিমটাকে লিড করেছেন। 166 এই মাঠে মানে মিরপুরের এই উইকেটে খুবই বড় একটা টোটাল অ্যাকচুয়ালি, মানে 160 এখানে চেস করতে পারাটাও বিশাল একটা ব্যাপার। সিলেট ওখান পর্যন্ত গিয়েছে। তো শান্তর যে লিডিং যে ক্যাপাবিলিটি আছে তার, সেটা বেশ ভালোভাবে দেখা গেল। হ্যাঁ, এখন টি-20 সেট আপ নেই, সেটা ডিফারেন্ট আলোচনা। তবে শান্তর বিপিএলে অন্তত তার ক্যাপ্টেন্সিকে আমি 10 আউট অফ 10 দিতেই পারি, যদি তিনি চ্যাম্পিয়ন হন আর কি। রাজশাহীর যেই ম্যানেজার রয়েছেন, কোচ রয়েছেন হান্নান সরকার, তিনি দেখলাম পুরোটা ম্যাচ জুড়ে একদম ঠান্ডা মাথায় তিনি ডাগআউটে বসেছিলেন, তিনি ম্যাচটা পর্যবেক্ষণ করছিলেন এবং তার মধ্যে যে জেতার পর যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের ভাবটা কিন্তু খুব কম ছিল, কারণ তিনি হয়তো একদম চ্যাম্পিয়ন হয়ে সে সেলিব্রেটটা করবেন। হান্নান সরকারের প্ল্যানিং নিয়ে কী বলবেন? একদম প্রথম থেকে এখন পর্যন্ত গুছানো একটা টিম, একদম কম্প্যাক্ট, সব জায়গায় যেসব প্লেয়ার লাগবে তিনি তাদের নিয়ে দল সাজিয়েছেন এবং সেটার আউটপুটও পাচ্ছেন। আপনার প্রশ্নে আসলে আনসারটা লুকিয়ে আছে। আমরা রাজশাহী নিয়ে বা কিংবা বিপিএল নিয়ে যত ভিডিওতেই আমরা আলোচনা করেছি না কেন, হান্নান সরকারকে নিয়ে রাজশাহীকে নিয়ে আলাদা করে আমরা কথা বলেছি, কারণ তিনি বাধ্য করেছেন এভাবে। কারণ বাংলাদেশে এরকম একটা ফ্র্যাঞ্চাইজ ভাবছে, এটা আসলে খুবই আনলাইকলি সিন। 12-13 সিজন ধরে, আসলে 12 সিজন অ্যাকচুয়ালি বিপিএল হচ্ছে। এই 12 সিজনের বিপিএলে খুব বেশি এরকম প্ল্যানিং করে যে টিম গোছানো হয় একদম একটা প্রপার পজিশন ধরে, সেখানে ব্যাকআপ ক্রিকেটার সহ যে অমুক না থাকলে আমি কাকে খেলাবো, সাইফজাদা ফারহান ছিলেন না, তার বদলে আরেকজনকে কিন্তু ওপেন করানো হয়েছে। রান বাল আসার আগ পর্যন্ত কিন্তু মেহরাব হোসেন অহিনকে তারা ক্যারি করেছেন এবং ডেথ ওভারে তাকে বোলিং করিয়েছেন। সো বুঝতেই পারছেন যে কতখানি ডিপ থিঙ্কিং ছিল এখানটাতে হান্নান সরকার। আর যেটা বলছিলেন জেতার পর আমি খুব বেশি সেলিব্রেট করতে দেখিনি। আপনি যেরকমটা বলছিলেন যে হান্নান সরকার ডাগ আউটে বসেছিলেন, খুব নির্লিপ্তভাবে বসেছিলেন, শুধু উনারাই না, কোচিং স্টাফের অনেককে দেখলাম আমরা একদম শান্ত থাকতে। এক্স্যাক্টলি। আর ওই মাঠে শুধু আমি শান্তকে দেখেছি একটু ম্যাচটা জেতার পর ওই আউট অফ ইমোশন একটু উল্লাস করেছেন, খুবই স্বাভাবিক সেটা। তবে তারা জানে মানে এইভাবেই আসলে একটা চ্যাম্পিয়ন দল চিন্তা করে যে কীভাবে আমি মানে ইটস নট ডান আনলেটস ইজ ডান। আর ওই এখন আজকের এই ম্যাচটা জেতার পর যে এখন পর্যন্ত রাজশাহী সেলিব্রেট করলো না, তারা নিশ্চয়ই সেটা ওই কাপটা জিতেই হয়তো সেলিব্রেট করতে চায়। চিটাগংয়ের সাথে তাদের পরের ম্যাচটা আছে, আগের ম্যাচটা চিটাগংয়ের কাছে তো তারা হারলো। এন্ড গ্রুপ রাউন্ডেও কিন্তু 1-1 ছিল। গ্রুপ রাউন্ডে যখন দুইবার ডাবল রবীন্দ্র ফরম্যাট, তো একবার জিতেছে রাজশাহী, আরেকবার জিতেছে চট্টগ্রাম। সো ফাইনালে আসলে একটা হিসাব বরাবর করার মতো ব্যাপার আছে। নাটকীয়তা না হলেও শেষ ওভারে গিয়ে সিলেট টাইটান্সকে হারায় রাজশাহী ওয়ারিয়ার্স এবং তারা হারিয়ে ফাইনালে উঠে যায় এবং ফাইনালে তারা মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালসে, যাদের বিপক্ষে তারা কোয়ালিফায়ার 1-এ হেরেছিল। তাদের সাথে এখন প্রতিশোধ নেবার পালা। কি হয়, কে চ্যাম্পিয়ন হয়, কে রানার আপ হয়, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আগামী শুক্রবার পর্যন্ত। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।